একদমই আমি কেন ভুলবো? আমার গাড়ি বিক্রি হয়েছে, আমার বাড়ি বিক্রি হয়েছে। আপনারা যারা শুনছেন তারা জানেন না, শুনলে কেঁদে ফেলবেন। নেমন্তন্ন খেতে গেছে, সেখানে পরিষ্কার জানানো হয়েছে বিজেপি করে, রুদ্রনীল ঘোষ আছে, তাই নেমন্ত্রণে যাব না। 15-20 বছর ধরে তাদের সঙ্গে পরিচয়, হাতে থালা নিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছি। কারা পাশে চুপ করে থেকেছেন, কারা আর বাড়িতে নেমন্তন্ন করতেন না। কোনো জায়গাতে যদি পাছে রুদ্রনীলের সঙ্গে ছবি উঠে যায়, তৃণমূল রেগে যাবে, তাই ওর সঙ্গে ছবি দেওয়া যাবে না, কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। যে চেয়ারটায় বসে আছি, এই চেয়ারটায় স্নান করে একা একা 5 বছর বসে থাকতাম। 365 দিন, কিন্তু 5 বছর কাজ করেছি 70 দিন, 72 দিন মাত্র 5 বছরে। আমার কষ্ট করে কেনা বাড়ি গাড়ি বিক্রি হয়েছে, কেউ সাহায্য করেনি। আবার বলছি, কেউ মানে কেউ না। আজ যারা ফুল দিলে কাল দিতে গালি, আজ যারা ফুল দিলে শুভেচ্ছা, তোমরা কাল দিতে গালি। কাল যারা দূরে ছিলে, আজ কাছে এসে দাও হাততালি। মনে আছে, সব মনে আছে, আর কিছু বলবো না। কি ধারণা করবেন, পরমব্রত একটি টেলিভিশন চ্যানেলের ইন্টারভিউতে আমার নামে কি না কি বলেছে। ঠিক আছে, কি না কি বলেছে, আচ্ছা আমি কি ভুলে গেছি? আমি তো ভুলিনি। যে পরমব্রতকে আমার পাশে দেখতে পাওয়া গেল কেন? প্রথমত ভুল তথ্য। আমার পাশে নন তিনি, আমরা যেখানে বসেছিলাম সেখানেই কোন একটি চেয়ারে বসেছিলেন, আমার পাশে নয়। আর আবার বলছি যে পাশে বসলেও কি করবে না, লড়াই করেছি, মার খেয়েছি, এখনো বাঁ হাত তুলতে পারি না আমি। 3 বার মারা হয়েছিল আমাকে ভবানীপুরে। আপনারা জানেন, প্রত্যেকটা মানুষের জায়গায় আমি ভুলে যাব আমায় কারা মেরেছেন, আমার কারা কেড়ে নেওয়া। আপনাদের থ্রেট তো হয়নি, আপনি ঠিক আছে রোজিনা রহমান, আপনাকে কেস খেতে হয়নি, আপনাকে শুনতে হয়নি। আপনি যখন সত্যি কথাগুলো প্রচার করতেন, বিজেপির দালাল আপনাদেরও তো শুনতে হয়েছে। সত্যির পক্ষে কথা বলা যদি দালালি হয়, তো তাহলে সেই দালালি সারা পৃথিবীতে বেঁচে থাকুক। তো ভুলিনি কোনো কিছু। আইন মেনে যার যা বিষয়ে শাস্তি হবার হবে। কেউ পাশে বসুক, কোলে উঠে পড়ুক, কেউ মাথায় উঠবার চেষ্টা করুক, প্রত্যেকটা আমাদের মানুষের মনে আছে। পুষ্পা রাজ কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে নোটার সাথে লড়াই করছে। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা তথা শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ। কথা বলবো। পুষ্পা এখন নোটার সাথে লড়াই করছে। আপনি জাহাঙ্গীর খানকে নিয়ে একাধিক অভিযোগ করে গেছেন, যদি আমাদের চ্যানেলকে ফলো করেন, প্রথমেই শওকাত আর জাহাঙ্গীর এত বলেছেন, সেই জাহাঙ্গীর এখন পুষ্পা রাজ কার্যত ঢুকে গেছে, কারণ নোটার সাথে লড়াই করছে। দেখুন, এটা কি বলে, ধর্মের কল বাতাসে নড়ে। অত্যন্ত লাফালাফি, অত্যন্ত উত্তেজনা, অত্যন্ত দাদাগিরি, তার পরিণাম এই রকমই হয়। বিরাট অত্যাচার করেছে ওখানে যারা আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা ছিলেন, আমি তাদের প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। যারা জেলা স্তরে, মন্ডল স্তরে, বুথ স্তরের যে কর্মীরা ছিলেন, তারা জানতেন যে ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেউ ভুলে যায়নি সেই ইলেকশন গুলো, যেখানে মিডিয়াকে ঢুকতে দেওয়া হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি 7 লক্ষ ভোটে জয়ী। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন, তখন কচু গাছকে দাঁড় করালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়ে যখন জিতে যেত, সেই সময় তার আলালের ঘরের দুলাল ভাইপোকে তিনি দাঁড় করালেন এই ডায়মন্ড হারবার থেকে। তখন যদি আমি খুব ভুল না করি, সেই সময় মাত্র এই ভাইপো জিতলেন 72 না 73 হাজার ভোটে ওই লোকসভায়। তারপর তিনি নাকি এমন ডায়মন্ড হারবার মডেল, কিসব ডায়মন্ড মডেল, অদ্ভুত সেই মডেল, যা পৃথিবীতে এখনো গবেষণা চলছে যে চাঁদে এরকম কোনো মডেল আছে কিনা। তা দিয়ে তিনি এমন একটা কিছু করলেন, 7 লাখ ভোটে জিতলেন। মানে 16 লক্ষ না কত বোধহয় সেখানে লোকসভায় ভোটার সংখ্যা ছিল, 7 লাখ ভোটে জিতলেন। কি কারণে জিতলেন? কি উন্নতি করেছেন? গরিবী বেড়েছে। কি উন্নতি করেছেন? মানুষ অসহায় বেশি হয়েছে। তাহলে মানুষ অসহায় বেশি হলে আর গরিব বেশি হলে আনন্দে সেই এমপিকে যে ভোট দেয়, পৃথিবীতে সবাই দেখে বিস্মিত হলো। কারুর জানতে অভাব ছিল না। সরকারি অফিসার এবং পুলিশ অফিসার ওখানে যারা ছিল, তাদের দিয়ে নিয়ন্ত্রণ করে
আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের মেরে ধরে অত্যাচার করে, এবং সাধারণ নাগরিক ওখানে যারা, তিনি হিন্দু এবং মুসলমান যেই হন না কেন, তাদের বাড়িতে আটকে রেখে মিডিয়াকে না ঢুকতে দিয়ে তারা ভোট করিয়েছিলেন। আমি জানি না তারপরে অধিকাংশ একটা বড় সংখ্যার একটা মিডিয়া ছিল, তারা এই কথাগুলো বেমালুম ভুলে গেল। আসলে তারা মানুষের যে যন্ত্রণা তার পাশে দাঁড়ালেন না, এ দুর্ভাগ্যজনক। কেউ যেতই না কভারেজে। কারেক্ট। তো এই একটা পদ্ধতি করা হলো এবং সেখান থেকেই জাহাঙ্গীর রাজ তৈরি হলো, পুষ্পা রাজ না কি সমস্ত বলা আছে। পশ্চিমবঙ্গের মধ্যে আর একটা রাজ্য গড়ে তুললো ডায়মন্ড হারবার। হ্যাঁ, এবং তারপর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করলো নিজের পিসিকে, ঠিক আছে, সেবাশ্রয়, মানে প্রমাণিত করে দিল যে পিসির এই স্বাস্থ্য পরিষেবা নামে, স্বাস্থ্য সাথী নামে যে ঢপটা বা মিথ্যাচারটা চলছে, তার থেকে আমার ঢপটা আপনারা খান। মানে সে তৃণমূল আভ্যন্তরীণ ভাবে নিজেকে নিজে খুন করে, নিজেকে নিজে অত্যাচার করে, এটা নিয়ে নতুন কোনো কিছু না। কিন্তু মুশকিলের জায়গা হলো গুরুত্বপূর্ণ বেশ কিছু ব্যক্তি, গুরুত্বপূর্ণ বেশ কিছু মিডিয়া কেন এই প্রশ্নগুলো করলো না, আমরা বিস্মিত হয়েছি, যন্ত্রণা পেয়েছি। আমরা কয়েকজন মিলে চিৎকার করে গেছি যারা ভারতীয় জনতা পার্টির লড়াকু যোদ্ধা, তারা ছাড়া সবাই চুপ। আমি আবার বলছি, কেউ কথা বলতে ভয় পেয়ে, আবার বলছি, একটা বড় অংশের মিডিয়া চুপ ছিল। তারা কোনোদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো জায়গায় প্রেস মিট হয়ে গেলে চোখে চোখ রেখে প্রশ্ন করতেন না, কয়েকজন করতেন। দুর্ভাগ্যজনক ভাবে তার নামে সেনাপতি, যুবরাজ, এই একজন চোর, জোচ্চোর, একজন ফ্রড, একজন মিথ্যে কথা বলছে, তাকে প্রশ্ন করছেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক যখন আকথা কুকথা বলে যাচ্ছেন, আমার রাজ্য নিয়ে যাবতীয় মিথ্যে তথ্য দিয়ে যাচ্ছেন, সেটা জানবার পরেও প্রচুর লোক এবং প্রচুর মিডিয়া, তারা কিন্তু সঠিক প্রশ্নটা যা মানুষ জানতে চান সেটা না করে মানুষকে বিভ্রান্ত করবার একটা চেষ্টাতে অনেকের মধ্যে তাঁরাও ছিলেন। আমি আবার বলছি, তারা কোন চাপে, কোন কারণে আদপেই সরকারি বিজ্ঞাপন পাবেন না এই টেনশনে বা প্রাণ ভয় তৃণমূল দেখাতো সবকটা ক্ষেত্রেই, সেই কারণে তারা চেপে গেছিলেন, নাকি মানে এতদিন ধরে আপনার হাতে তামাক খাচ্ছি তাই আপনার অন্যায়টা বলবো না সেটা করেছিলেন নাকি জানি না, কিন্তু যেটা হয়েছিল তাতে এই অন্যায়ের সাম্রাজ্য যাতে আরো অনেক দিন টিকে যায় তার একটা বন্দোবস্ত ছিল। ঠিক যেন এই সিপিএম এর মতো করে ঘুর পথে তৃণমূলকে বাঁচিয়ে রেখে দেওয়ার চেষ্টা সংবাদ মাধ্যমের কিছু বাছা বাছা সাংবাদিক তারা করেছিলেন। এখন হঠাৎ করে শুনতে পাচ্ছি যে তাদের নাকি চাকরি বাকরি কেউ কারুর নেই, কেউ ছেড়ে দিয়েছেন, কেউ আড়ালে চলে গেছেন, হ্যাঁ, রং পাল্টেও নিয়েছেন। তো আমাদের না প্রত্যেকটা জিনিস মনে রয়েছে, মনে ডেফিনেটলি আইডেন্টিফাই করেছে, হ্যাঁ ডেফিনেটলি মনে রয়েছে, মনে রয়েছে কি অত্যাচার করা হয়েছিল, কোন খবরগুলো চেপে যাওয়া হতো, কোন খবরগুলো না দেখিয়ে অন্য খবর দেওয়া হতো। কোন একটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৃণমূলের নেত্রী, তিনি কোনো একটা অদ্ভুত ভাষণ দিলেন, স্টেজে উঠে ব অক্ষর দিয়ে সম্মানীয় প্রধানমন্ত্রী, সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের আক্রমণ করে যাচ্ছেন। আজ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, যিনি সেই সময় লড়াকু বিরোধী দলনেতা ছিলেন, তার 14 গোষ্ঠী তুলে অসম্মানজনক ভাষায় কথা বলে যাচ্ছেন, সেটা নিয়ে একবারও তারা প্রশ্ন তুলতেন না। বরং সেই দিন তার কি রঙের হাওয়াই চটি ছিল, তার ঘড়ির রং কি ছিল, তিনি এই পল্টু বলে কাকে ডেকেছেন সেই আলোচনায় চলে যেতেন, আর বাকি ঘটনাগুলো বা খবরগুলো থেকে মানুষের থেকে চোখ সরিয়ে দেওয়া হতো। সবটা মনে আছে। আমি ধন্যবাদ জানাবো যে পশ্চিমবঙ্গের যারা অগণিত মানুষ, যারা জনগণ, যারা মিলিয়ে দেখে নিয়েছেন যে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরে ভারতীয় জনতা পার্টির লড়াকু কার্যকর্তারা, তারা মন্ডল স্তর থেকে একদম শক্তি কেন্দ্র বুথ স্তরে যাদের প্রত্যেক দিন অত্যাচার করা হতো, মিথ্যে মামলা দেওয়া হতো, তারা নিজেরা অত্যাচারিত হয়েও পশ্চিমবঙ্গের মানুষকে ঠিক জানাবার জন্য পদ্মফুলের ঝান্ডাটা কাঁধে নিয়ে দৌড়ে বেড়াচ্ছেন, মার খাচ্ছেন, পড়ে যাচ্ছেন,
তবু দৌড়ে বেড়াচ্ছেন, প্রাণ চলে যাচ্ছে তবুও দৌড়ে বেড়াচ্ছেন, সেটা না খেয়াল রেখেছেন পশ্চিমবঙ্গের মানুষ। এমনকি রুদ্রদা দিনের পর দিন আপনি আমাদেরকে বাইট দিয়ে মানুষকে সচেতন করতে থাকতেন, মানুষকে বলতে থাকতেন, সেটা নিয়েও তো আপনাকে কম কটাক্ষ শুনতে হয়নি যে দিন থেকে রাত পর্যন্ত রুদ্র শুধু বকে যাওয়া বকে যাওয়া। আপনাদের থ্রেট তো হয়নি, আপনি ঠিক আছে রোজিনা রহমান, আপনাকে কেস খেতে হয়নি, আপনাকে শুনতে হয়নি। আপনি যখন সত্যি কথাগুলো প্রচার করতেন, বিজেপির দালাল আপনাদেরও তো শুনতে হয়েছে। সত্যির পক্ষে কথা বলা যদি দালালি হয়, তাহলে সেই দালালি সারা পৃথিবীতে বেঁচে থাকুক। আইনের পক্ষে যদি কনস্ট্যান্ট কথা বলা যদি দালালি হয়, কিছু বদ লোকের কাছে যারা এই দালালি বলতেন, সেই দালালি বেঁচে থাকুক। আলোর পক্ষে অন্ধকারের বিরুদ্ধে কথা বলা যদি দালালি হয়, যে কোনো জীবিকায় যে কোনো বৃত্তের মানুষ, তিনি গরিব হন, তিনি মধ্যবিত্ত হন, তাহলে সেটাকে যদি কেউ দালালি বলেন, সেই দালালি বেঁচে থাকুক। যারা বলতেন আজ তারা চুপ করে গেছেন। আপনাকে নিয়ে কবিতাও হয়েছে, আপনাকে নিয়ে 24-এর পর কবিতাও বানানো হয়েছে আপনার। দেখুন, শুধু শিল্প সংস্কৃতি ক্ষেত্রে আমার উপরে চরম আঘাত নয়, বা আমি কেন, আমাদের মতো কিছু লোক ছিলেন, সবাইকে পাশে পাইনি। আপনি বা আপনারা বঙ্গ টিভির মাধ্যমে বা অন্য পোর্টাল গুলোকেও ধন্যবাদ জানাবো, আপনাদের মতো সাহসিকতা নিয়ে যারা কাজ করেন, তারা প্রত্যেকে যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, বা যে কোনো ছোট বড় চ্যানেল বা কেউ, পোর্টালরাই একটা বড় ভূমিকা নিয়েছিল, বরং ইলেকট্রনিক চ্যানেলগুলোকে অনেক রকম মেপে পা ফেলতে হতো বলে মানুষ জানিয়েছেন বা দেখেছেন। ঠিক আছে, তারা অনেক পরে মুভ করেছেন, তাদেরও ধন্যবাদ। লড়াই সবারই ছিল, অত্যাচার তো কম হয়নি। আপনি কি ভুলে গেছেন দিন? একদমই, আমি কেন ভুলবো? আমার গাড়ি বিক্রি হয়েছে, আমার বাড়ি বিক্রি হয়েছে। পরমব্রত কেন আপনার পাশে, পরমব্রত আপনার পাশে কেন? আপনি আপনি কি সব ভুলে গেছেন? আপনার চ্যাপ্টার আপনাকে মিডিয়া থেকে ব্যান্ড করা হয়েছিল, আপনাকে কাজ করতে দেয়া হয়নি। আপনার সিনেমা রিলিজ হলে সেখানে সেই সিনেমার হলগুলোকে লিমিটেড করে দেওয়া হতো। তাহলে আপনি রুদ্রনীল ঘোষকে দেখার জন্য সবাই ভাবতো, চার্লি চ্যাপলিন, রুদ্রনীল ঘোষের অভিনয় সবাই মিস করতো। সেই রুদ্রনীল ঘোষকে তো একদম হিমঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই রুদ্রনীল ঘোষ পরমব্রতকে বসতে নিল কি করে পাশে? আচ্ছা, এরপর হয়তো মানুষজন প্রশ্ন করবেন যে সম্মানীয় মুখ্যমন্ত্রী, আমাদের লড়াকু নেতা শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি প্রশাসনিক মিটিং এ তৃণমূল বা বিরোধী দলের কাউকে তিনি ঢুকতে দিচ্ছেন কেন? কদিন পর তো কেউ প্রশ্ন করবেন যে হয়তো সজল ঘোষ, তার মতো লড়াকু নেতা, যখন কর্পোরেশনের সরকারি পদ্ধতির মিটিং হয়, সেখানে তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে কথা বলছেন কেন? আবেগ এক, নিয়ম এক। দেখুন, একটা সত্যি কথার জায়গায় জানতে হবে। আবার বলছি যে কারা কারা চরম অসম্মান করেছিল, পরমব্রত কি কি বলেছিলেন, কিভাবে, শুধু একা তারা নয়, আরো অনেক, রং বদলানো নিয়ে সেই ভিডিও। আমি বলছি যে অনেক অনেক মানুষ, ঠিক আছে, মূল রং তো পাল্টায়নি। বেশ করেছি, যে যে রাজনৈতিক দলগুলো মানুষের উপকারের কথা বলতে এসে আমাদের প্রত্যেকের স্বপ্ন নষ্ট করেছিল, সেইখান ছেড়ে চলে এসেছি। কারণ দেখলাম যে মানুষকে নিয়ে তারা কথা বলতে গিয়ে মানুষের বিরোধিতার কাজ করছেন, সেই জায়গায় থেকে যাব নাকি? 100 বার করেছি, বাধ্য হয়েছি করতে। শুধু আমরা কেন, পশ্চিমবঙ্গের মানুষ করেনি? আজ যারা ভারতীয় জনতা পার্টির সরকার বিশ্বাস করে নিয়ে এলেন নিজেদের ভবিষ্যৎ গড়তে, তারা অন্যান্য রাজনৈতিক দলকে ভরসা করতেন না, তারা সমর্থন করতেন না, তারা পর্যন্ত তো বিশ্বাস করেছেন যে ভারতীয় জনতা পার্টি ছাড়া এই যে অন্ধকার, সেখান থেকে মুক্তির উপায় নেই। খুব সোজা কথা, সমস্ত কিছু। কিন্তু ঘটনার জায়গা হলে যে যে কথাটা আপনি বলছেন, যে পরমব্রতকে আমার পাশে দেখতে পাওয়া গেল কেন, প্রথমত ভুল তথ্য। আমার পাশে নন তিনি, আমরা যেখানে বসেছিলাম সেখানেই কোন একটি চেয়ারে বসেছিলেন, আমার পাশে নয়। আর আবার বলছি যে পাশে বসলেও কি করবেন? কে ডাকলো রুদ্র? দেখুন, এটা অত্যন্ত ধন্যবাদ জানাবো আমি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী। তিনি টালিগঞ্জে যে অরাজকতা চলছে, কারণ এই স্বরূপ বিশ্বাসদের কার্যপদ্ধতি সময়কাল শেষ হয়ে গেছে 2025-এর ডিসেম্বরে। সবার আগে নিয়মগুলো জানতে হবে। চেঁচাবেচি করা যায়, কিন্তু আমাদের আসল কাজ মানুষকে ঠিকটা জানানো। কার্যকাল তার শেষ হয়ে গেছে 2025 সালে। এবার
আমাদের এই টলিউড 26টা গিল্ড, মানে বিভাগ, ধরুন কেউ মেকআপ করছে, কেউ জামা কাপড়ের দায়িত্বে, কেউ আলোর দায়িত্বে, কেউ পরিচালনার দায়িত্বে, এগুলোকে গিল্ড বলে এক একটা এই বিভাগগুলোকে। এরম 26টা এই ইম্পর্টেন্ট গিল্ড, সেই গিল্ড গুলোকে জুড়েই কিন্তু একটা শুটিং এর কাজ হয়, সিনেমা হোক, সিরিয়াল হোক, ওয়েব সিরিজ হোক, কারেক্ট? এবার এই গিল্ড গুলো কেমন ভাবে চলবে, মানে এই শ্রমিক সংগঠনগুলো, তাদের নিয়ন্ত্রণ করবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তাদের মাথায় যে ছাতাটা ছিল তার নাম ছিল ফেডারেশন, কারেক্ট? এবার এই ফেডারেশন নজর রাখবে যে এই শ্রমিকদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, বা তারা কাউকে অসুবিধা করে ফেলছেন কিনা, বা এদের কি কি সাহায্য সহযোগিতা দরকার। কারণ খুব গুরুত্বপূর্ণ ছিল এটা। এবার এই স্বরূপ বিশ্বাসরা এই চেয়ারে বসে পড়বার পর অনৈতিক ভাবে বসেছে, আবার বলছি নৈতিক ভাবে নয়, কারণ তথ্য সংস্কৃতি দপ্তরের আন্ডারে এটা, একটু নিয়মগুলো জানতে হবে। আমরা চেঁচামেচি করলে সমস্যার সমাধান করতে পারবো না। তো তথ্য সংস্কৃতি বিভাগের মন্ত্রী কে ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। তার আন্ডারে বিভিন্ন, যেমন শিল্প জগৎ, নানান দিক, সেটা নাচ হোক, গান হোক, ঠিক তেমনই যাত্রা হোক, থিয়েটার হোক, ঠিক তেমনই সিনেমা, এই টলিউড। তো তাহলে তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রীর আন্ডারে এই টলিউডটা। তিনি কি করতেন? তিনি নিজে কোনো কিছু করতেন না, এই অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসকে বলতেন নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করো, এবং তারা এটার পুরোপুরি রাজনীতিকরণ করেছিলেন, যা অত্যন্ত দুর্ভাগ্যের। কি রাজনীতিকরণ? স্বৈরাচারের রাজনীতিকরণ। বাংলার মানুষের জান না, যেটা জানা নয় যে কিভাবে তারা করতেন। আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে এই প্রত্যেকটি বিভাগ, মানে যে গিল্ড, ডিরেক্টরদের জন্য আলাদা একটা বিভাগ গিল্ড, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের জন্য, ক্যামেরাম্যানদের জন্য, যে চা জল দেয় আমাদের ভাই, তাদের সমস্ত কিছু একটা গিল্ড আছে। তারা কিভাবে চলবেন নিজেরা ঠিক করতে পারতেন, এই ওপর থেকে চাপিয়ে দেওয়া হতো। কারণ আমাদের এখানে একটা কার্ড আছে যেটাকে বলে গিল্ড কার্ড, যেটা না দেখালে আপনি কাজ করতে পারবেন না বলেই নিয়ম। এবার সেটা না, আবার বলছি, এটা হচ্ছে এদের তৈরি করা পদ্ধতিতে একটা কার্ড। ভারতবর্ষের যে নিয়ম বা আইন রয়েছে সেখানে এই কার্ড দেখালেই আপনি কাজ করার যোগ্যতা পাবেন, এই নিয়ম কোনো জায়গায় লেখা নেই। এটা একটা নিজস্ব নিয়ম, তৈরি করা স্থানীয় নিয়ম। তো আপনাদের টলিউডের ক্ষেত্রে এরা তৈরি করেছে। আবার বলছি না, অন্যান্য জায়গায় তৈরি থাকতেই পারে, কিন্তু এই কার্ড থাকলেই যে আপনি কাজ করতে পারবেন, না হলে পারবেন না, ভারতবর্ষের আইন, সিসিআই, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া, সে তারা এই কথা বলে না, এটা শুনে রেখে দিন। তো যাই হোক না কেন, স্বরূপ চলে যাওয়ার পর এই গিল্ডগুলো কিভাবে চলবে তারা বিভ্রান্ত হয়েছিল। তো ফলত সম্মানীয় মুখ্যমন্ত্রী, তার এত কড়া নজর, তিনি সবার আগে আমাদের সম্মানীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনিও বলেছিলেন যে কোনো জায়গায় স্বৈরাচার, দাদাগিরি, আমার লোক পাইয়ে দাও, এসব চলবে না, ভয় আউট, ভরসা ইন, শান্তিতে কাজ করুন। তবুও টলিউড থেকে বেশ কিছু খবর আসছিল, জানতে পারার পর আমাদের অত্যন্ত সতর্ক এবং সজাগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি আমাদের 4 জনের নাম তুললেন যারা এই টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে কম বেশি জড়িয়ে, নতুন পুরনো অভিজ্ঞতার মধ্যে যারা এগিয়ে, এমএলএ হয়ে রয়েছেন। আমি সম্মানীয় রূপা গাঙ্গুলি, সম্মানীয় পাপিয়া অধিকারী এবং সম্মানীয় হিরণ ভাই, তাদেরকে দায়িত্ব দিলেন যে পরিষ্কার কি কি যদি কোনো সমস্যা হয় আপনারা কথা বলুন একসঙ্গে বসে, বা আলাদা আলাদা, পরিষ্কার তাদের সঙ্গে বসে সমস্যাগুলো জানুন, এবং সংস্কৃতি মন্ত্রক সেখানে জানান। সিদ্ধান্ত কিন্তু আমরা কেউ নেব না, সিদ্ধান্ত নেবেন হচ্ছে মন্ত্রক এবং মাননীয় মুখ্যমন্ত্রী, কারেক্ট? তো আমাদের প্রত্যেকেরই কাজ এইরকম ছিল এই দায়িত্বটার সঙ্গে। এবার এই কাজ কেউ কম বেশি প্রত্যেকেই করছিলেন, এবং বিভিন্ন লোকজন তারা যাকে যা জানাবার জানাচ্ছিলেন, কখনো সম্মানীয় পাপিয়াদিকে জানাচ্ছেন, কখনো রূপাদিকে, হয়তো কখনো হিরণকে, কখনো আমাকে। ঠিক তেমন এই টলিউডের এই 26টা গিল্ড, যেটা ছাড়া 26টা বিভাগের টেকনিশিয়ান যারা ছাড়া টলিউড অচল, তারা সরকারকে নিজেদের মতামত জানাবার জন্য এবং সরকারের বার্তা জানবার জন্য তারা একটা সভা ডাকেন এবং আমায় আমন্ত্রণ করেন, এবং টেকনিশিয়ান ডাকে সবাটা, তারাই তো ডাকবেন, আপনি নয়। না আমি কেন ডাক, আমাদের যে কেউ জানাতে পারেন, সেটা আমি কেন, যে কোনো কেউ। তারা পরিষ্কার একত্রিত হয়ে জানাতে চান, এবং আমি মন্ত্রকের সঙ্গে কথা বলি যে বসে কথা বলার জায়গাটা বেস্ট কোনটার জায়গা, এবং সবাই জানে যে টেকনিশিয়ান স্টুডিও, যেটা আমাদের সরকারি পেরিফেরির মধ্যে রয়েছে আর কি। তো সেখানে সবাই আসেন, 26টা গিল্ডের লোকজন আসেন, টেকনিশিয়ান আসেন, যিনি চা দেন থেকে শুরু করে, যিনি
ডিরেকশনের সঙ্গে জড়িয়ে, ডিরেক্টর গিল্ডের লোক, তারা সবাই আসে। প্রায় 35 জন খুব গুরুত্বপূর্ণ কথা জানান, 35 জন। তার মধ্যে পরমব্রত আসেন, কারণ তিনি এবং সৃজিত মুখার্জি এসেছিলেন, রেসপেক্টেড পরিচালক, ইন্দ্রদীপ দাসগুপ্ত এসেছিলেন, সব ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া পরিচালক, তারা ডিরেক্টর গিল্ডেরই মেম্বার। তারা প্রত্যেকেই জানিয়েছেন যে কোন সমস্যার মধ্যে চলতে হতো, কিভাবে, কোন চাপে, স্বরূপদের চাপিয়ে দেওয়া তৃণমূলী চাপে তারা বাধ্য হয়ে কাজ করতেন, সেটার থেকে তারা অনেকদিন আগে থেকেই বেরোতে চাইতেন, তাই এত অশান্তি, এবং বর্তমান সরকারের কাছে তারা কোন বার্তা পৌঁছতে চান। তো ফলত সেই মিটিং এ আমি তাদের কথা শুনি, নোট করি, এবং সেই অনুযায়ী তথ্য সংস্কৃতি দপ্তরের কাছে এটা পাঠিয়ে দিই। এটাই নিয়ম, মানে সেটা পাপিয়াদি বলুন বা রূপাদি বলুন বা হিরণ ভাই বলুন, আপনারা ডিসিশন মেকার না, আপনারা সরকারের একদম নয়। ডিসিশন মেকিং এর দায়িত্ব আমাদের নেওয়া হয়নি। এবার সেই মিটিং এ পরমব্রত চট্টোপাধ্যায়, তিনি ডিরেক্টর গিল্ডের মেম্বার, সৃজিত মুখার্জি বা অন্যান্যদের মতোই তিনি তার বক্তব্য রেখেছেন। বাকি অন্যান্য টেকনিশিয়ানরা, দিদিরা, ভাইরা, বোনেরা যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, টলিউডকে এগোতে গেলে কোন অসুবিধার মধ্যে চলছে এবং কোনটা হচ্ছে, তিনি জানিয়ে গেছেন। ঠিক আছে, মিটে গেল। দাঁতে দাঁত চিপে সহ্য করেছি। আমি রুদ্রনীলের বন্ধু হিসেবে কথা বলছি, পরমব্রতর এই ভিডিওগুলো তো ভাইরাল হয়ে গেছে। রুদ্রনীলের বন্ধু আবার কিসের? যে রুদ্রনীল খেতে পাচ্ছিল না, যে রুদ্রনীল গাড়ি বিক্রি করছিল, বাড়ি বিক্রি করছিল, আপনার পাশে বন্ধু হিসেবে ছিল? পরমব্রত বলেছে, কোনো রেকমেন্ড করেছে আপনার জন্য যাতে আপনাকে কাজে নেওয়া হয়, বলেছিল? দেখুন, একটাই কথা বলি, ওই মিটিং এ কে কি কথা বলবেন সেই এখতিয়ারটা তো পরিষ্কার, মুখে তালা চাবি মেরে দেওয়ার তো আমার এখতিয়ার নেই। সবার আগে জানতে হবে। আমি কেন, আমার জায়গায় যে কেউ থাকলে তার থাকতো না। আমার কাজই তো শোনা এবং সেই বার্তা পৌঁছে দেওয়া। কে কোথায় বসবেন, কে কি বলবেন, সেটা আমি ঠিক করতে পারি না। আপনি আমন্ত্রিত অতিথি ছিলেন শুধু। আমি তাদের ডাকে আমন্ত্রিত, পরিষ্কার সরকার পক্ষের যে বার্তা আমাদের সরকারকে দিতে হবে, সেই পক্ষের আমি একজন আমন্ত্রিত মানুষ। রুদ্রদা, এই যে পরমব্রতর ভিডিও ভাইরাল হয়েছে, আপনার যে কথাগুলো পরমব্রত বলেছে, তখন আমার ছেলের জন্য, এর জন্য, মানে আপনিও কি এই মন্তব্যগুলোকে সমর্থন করেন? না, মানে আমি, দেখুন, একটা ঘটনা না সবাইকে মাথায় রাখা উচিত। আমরা বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি সেটার কতটা সত্যি, আর ভেতরে যেটা লুকিয়ে রয়েছে নাকি সেটা বেশি সত্যি। আমরা কেউ কারুর জীবনটা বাঁচি না। আমরা বাইরে থেকে যেটা দেখতে পাই সেটা দেখেই কিন্তু অনেক বিষয়ের মনোভাব তৈরি করি বা কমেন্ট করি, সেটা সোশ্যাল মিডিয়ায় হোক, পাড়ায় হোক, এলাকায় হোক, বা ব্যক্তিগত কোনো জায়গায় দেখা হলে। তার মধ্যে অনেকগুলো আমাদের ভুল ভাবনা আছে, অনেকগুলো আমাদের ঠিক ভাবনাও আছে। পারসেপশন, আমার ভাবনার ধরন কোন একটা বিষয় নিয়ে কি হবে আমরা কিন্তু জানি না, বা আমরা কেউ ঠিক করে দিতে পারি না। অনেকেই রটাবার যেমন চেষ্টা করেছেন যে এই গুরুত্বপূর্ণ মিটিং, যা অত্যন্ত জরুরি ছিল, কেউ কেউ রটাবার চেষ্টা করছিলেন যে রুদ্রনীলের হাত ধরে এরা সব বিজেপিতে জয়েন করবে। এটা কোন ধরনের কথা, কোন ধরনের ভাবনা? অত্যন্ত হাসির কথাবার্তা। মানে এর থেকে তো, মানে কি বলবো, লাফটার চ্যালেঞ্জারও এই ধরনের ভাবনা যারা ছড়িয়েছিলেন, তারা বেসিক্যালি কিন্তু এই সরকারের যে ভয় ভীতিহীন পরিবেশ, স্বৈরাচার মুক্ত যে পরিবেশের কথা সম্মানীয় আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার, বা এই সরকার যে বার্তা দিচ্ছে, তার তো বিপরীত হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের জানতে হবে, আমাদের ভাবতে হবে, ভেবে কমেন্ট করতে হবে। শাসক দল হিসেবে পশ্চিমবঙ্গে আমরা যে স্বৈরাচার তৃণমূলের দেখেছি, যে আস্ফালন তৃণমূলের দেখেছি, যে অত্যাচার ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে, সাধারণ কর্মীদের উপরে দেখেছি, প্রত্যেকটা মানুষের উপরে দেখেছি, সেটা দেখে না একটা নিজেদের পথ ঠিক করে নেওয়া উচিত। এটা ব্যক্তিগত। বাকি কে কার সম্বন্ধে কি ধারণা করবেন, পরমব্রত একটি টেলিভিশন চ্যানেলের ইন্টারভিউতে আমার নামে কি না কি বলেছে। ঠিক আছে, কি না কি বলেছে, আচ্ছা আমি কি ভুলে গেছি? আমি তো ভুলিনি। শুধু পরমব্রত কেন, আরো কে কি বলেছেন আমি বলছি, আপনারা যারা শুনছেন তারা জানেন না, তারা জানেন না, শুনলে কেঁদে ফেলবেন। নেমন্তন্ন খেতে গেছে, সেখানে পরিষ্কার জানানো হয়েছে বিজেপি করে, রুদ্রনীল ঘোষ আছে, তাই নেমন্ত্রণে যাব না। 15-20 বছর ধরে তাদের সঙ্গে পরিচয়, হাতে থালা নিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছি।
সবার আগে বয়কট ব্যান তো রুদ্রনীল ঘোষকে করা হয়েছিল 2021 সালে, যখন ভবানীপুর থেকে ভারতীয় জনতা পার্টি আমাকে প্রার্থী হওয়ার সুযোগ দিয়েছিল। লড়াই করেছি, মার খেয়েছি, এখনো বাঁ হাত তুলতে পারি না আমি। 3বার মারা হয়েছিল আমাকে ভবানীপুরে। আপনারা জানেন প্রত্যেকটা মানুষের জায়গায় আমি ভুলে যাব আমায় কারা মেরেছেন, আমার কারা কেড়ে নেওয়া হচ্ছে। আমার কাজ কারবার জন্য অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস তারা টেকনিশিয়ানদের বাধ্য করেছিলেন যে টেকনিশিয়ানদের সঙ্গে চা ভাগ করে খেতাম। আমার লড়াইতে তো কোনো গডফাদার ছিল না। হাওড়া থেকে এসে আমি কেন, এরম অনেকেরই রয়েছে, আমি একা আমার কথা বলছি না। যন্ত্রণা তো আমায় পেতে হয়েছে। আমার বিরুদ্ধে টেকনিশিয়ানদের দিয়ে বয়কট মিছিল, কালো ব্যাজ লাগিয়ে 2021 সালে এই স্বরূপ বিশ্বাসেরা বাধ্য হয়ে করেছিল, অন্য কারুর বিরুদ্ধে। বাকি এখন যারা কথা বলছেন তাদের বিরুদ্ধে করেছিল। লড়াইটা তো আমার নিজেকে নিয়ে ছিল না যে আমায় কাজ দিন। রুদ্রনীলকে আমি বলছি যে আমার কাজ দিন, আমি তো সবার জন্য বলেছিলাম। সেই সময় বাকি যারা চুপ ছিলেন তারা যদি আমার পাশে এসে দাঁড়াতেন, তাদেরকেও পরে স্যারেন্ডার করতে হয়েছে। এই অনেকে যে বলছেন না কম্প্রোমাইজ করেছি, দাঁতে দাঁত চিপেছি, তারা যদি সেদিন আমার পাশে দাঁড়াতেন তাহলে পরিষ্কার এত অসভ্যতামি, এত স্বৈরাচার, এই সুন্দর সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক, তপন বাবু, তনু বাবু, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়দের এই যে সাজানো সুন্দর যে সিনেমার যে পরিবেশটা তারা কেউ নষ্ট করতে সাহস করতো না। কিন্তু আমি একা, রুদ্রনীল ঘোষ বিজেপি, কম অপমানিত তো হতে হয়নি। তুই শিক্ষিত ছেলে হয়ে বিজেপি, আজ তারা ফুল দিচ্ছে, মালা দিচ্ছে, আজ তারা পাশে আসছে, পাশে বসছে। আপনার কি মনে হয়? ছবি তুলছে, আপনার কি মনে হয় আমি কি তাদের মতো পরিষ্কার মেরে রক্তাক্ত করে দেবো? এটা কি ভারতীয় জনতা পার্টির শিক্ষা? আমি তাদের আঁচড়ে কামড়ে দেবো, আমি তাদের খুন করব তৃণমূলীয় পদ্ধতিতে বা বামপন্থী পদ্ধতিতে? ভারতীয় জনতা পার্টি পরম্পরার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, সম্মানের সঙ্গে এই দেশের মাটিটাকে ভালোবাসতে শেখায়। তো ভুলিনি কোনো কিছু। আইন মেনে যার যা বিষয়ে শাস্তি হবার হবে। কেউ পাশে বসুক, কোলে উঠে পড়ুক, কেউ মাথায় উঠবার চেষ্টা করুক, প্রত্যেকটা আমাদের মানুষের মনে আছে। আমি একটা জিনিস শুধু রুদ্ধদা জিজ্ঞাসা করবো, এই যে পরিবর্তন মানুষ চেয়েছিল, সেই মুখগুলোকে আর চাইনি। কারণ কেন, আপনাদের উপর ভরসা করেছে। যে মুখগুলো এতদিন ধরে মানুষের জন্য কথা বলে গেছেন, সেই মুখগুলোই থাকবে না। পরিবর্তন আমি দেখতে পাচ্ছি ক্ষমতার অলিন্দে অনেকেই থাকতে চাই, ক্ষমতার সঙ্গে অনেকে মিশে যেতে চাই। সেই মুখগুলোই যদি হয়ে যায় তাহলে কি পরিবর্তন? যদি আপনাদের ক্ষেত্রে মানুষ চেয়েছে রুদ্রনীল ঘোষরা থাকুক, রুদ্রনীল ঘোষরা ইন্ডাস্ট্রিতে এগিয়ে আসুক, কিন্তু তখন এখন যারা ছিল, যারা তৃণমূলের সময় যারা সুযোগ সুবিধা ভোগ করেছে, সেই মুখগুলোই যদি থাকে তাহলে বিজেপি করে লোকের লাভ কি হলো? এক মিনিট, বিজেপি লোকে কি জন্য করেছে? কাজ পেতে। কাজ পেতে আর সৎ ব্যক্তিদেরকে সামনে নিয়ে বললাম কাজ পেতে কি বিজেপি করেছিল? এই corruption গুলো বন্ধ হোক। এই অবশ্যই এই করাপশনটাই বন্ধ হবার জন্যই পরিষ্কার এই যে মিটিং গুলো চলছে। এটা তো সরকারি পদ্ধতি, সরকার বার্তা দিয়েছে বারবার। ধরুন যদি কেউ জেল খাটে আইনি নিয়মে, আপনি তারপরে তাকে গালমন্দ করবেন? করতে পারেন না তো। যদি কারোর শাস্তি হয়, যিনি অপরাধ করবেন, যিনি অন্যায় করবেন, তাতে সময়ের জায়গায় তাকে আইন মেনে শাস্তি পেতে হবে, নাহলে মানুষের দরবারে শাস্তি পেতেই হবে। আমি প্রতিহিংসার রাজনীতি করে আমি প্রমাণ দেব যে আমি পরিষ্কার ওই তৃণমূলীয় যে অত্যাচার, আমিও সেটার মতো। নরেন্দ্র মোদীজি সেই বার্তা দেন, ভারতীয় জনতা পার্টি সেই বার্তা দেয়। আমরা ভুলিনি, কাউকে প্রশ্রয় দেবার কোনো প্রসঙ্গ নেই। আমাদের জানতে হবে কোনটা রাজনৈতিক মিটিং, কোনটা সরকারি মিটিং। আপনারা স্বচ্ছ ভাবমূর্তিতে যেভাবে মানুষ চাই, বা আপনি যাদের সাথে মিটিং করছিলেন আমি দেখছিলাম অনেকেই কান্নাকাটি করছিলেন, তারা এসেছেন অনেক কষ্টের মধ্যে তারা কাজ। বলুন, ওই মিটিং এ একজন মেকআপ আর্টিস্ট আমার বোন, সে জানাচ্ছে যে স্বরূপ বিশ্বাসের কথা তারা শুনে চলতো না বলে তাদের বাড়িতে সাব শুটার পাঠানো হয়েছিল গুলি করে মারবার। সেদিন ওই খবরটা, যেটা বড় খবর ছিল, সেই খবরটা না করে পরমব্রত কেন এসছেন বলে কিছু লোক কথা বললেন। আরে ভাই, জানতে হবে পরমব্রত কেন। ওই মিটিং এর জায়গায় যদি দেব আসতো, যদি রাজ চক্রবর্তীও আসতো,
আমাদের কারুর কিছু বলবার নেই, তারা আসবেন। ইন্ডাস্ট্রির পরিচালনার মিটিং, তারা কিভাবে সরকারকে বার্তা জানাচ্ছেন সেটা জানা আমাদের কাজ। তিনি কোন রাজনৈতিক দলের বিরোধী সেটার জন্য তিনি ওখানে ঢুকবেন না, তাহলে কি হবে? তাহলে টলিউড চালাবেন কারা? পরিচালনা করবেন, অভিনয় করবেন, টেকনিশিয়ান কারা হবেন? বাদ সবাই। চলুন আপনি তাহলে দেবকে মুছে দিন, রাজ চক্রবর্তীকে মুছে দিন, পরমব্রতকে মুছে দিন, আরো প্রচুর নাম আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বা আরো বিভিন্ন লোকজনের পাশে দাঁড়িয়ে থাকতেন, আপনি সেই নামগুলোকে মুছে দিন, তাদের যোগ্যতাগুলোকে বাদ দিয়ে দিন। বিভিন্ন আপনার ক্ষেত্রে যোগ্যতাগুলো এক মিনিট আপনি খেলার মাঠ থেকে তাদের বাদ দিয়ে দিন, আপনি শিক্ষা জগৎ থেকে বাদ দিয়ে দিন, এরা ঢুকবে না, বাদ দিয়ে দিন। আমি প্র্যাকটিক্যালি একটা জায়গায় ভাবতে বলবো, যে সেই জায়গাটা হচ্ছে যে তারা কোন স্বৈরাচারের সঙ্গে ছিলেন, যদি অন্যায় করেন কাউকে ছাড়া হবে না। কিন্তু যদি কেউ যোগ্যতার সঙ্গে তার কাজ যদি করতে চায়, আপনি কি বলবেন? তাহলে আপনি তো আর একটা স্বৈরাচারকে সমর্থন করছেন বা স্বৈরাচারের কথাবার্তা বলছেন। একটু ভেবে কথাটা তো বলা উচিত, একটু ভেবে। কেউ বিজেপি কাউকে নেবে না প্রথম দিন থেকেই। আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করে বলে দিয়েছে, আমাদের লড়াকু কার্যকর্তা এতটাই রয়েছেন, আমাদের কাউকে লাগবে না। প্রথম 2-3 মাস তো পরিষ্কার একদম এই চেষ্টা কেউ করবে না বলে দিয়েছেন। আপনি নবান্নে ঢুকতে গিয়ে তাহলে কি বলবেন, বা রাইটার্স বিল্ডিং এ ঢুকতে গিয়ে আপনি অ্যানাউন্সমেন্ট দিতে পারবেন যে যারা যারা ভারতীয় জনতা পার্টি করেন না তারা আজ থেকে সরকারি কর্মচারী নয়? বলতে পারা যায়? বলতে হয়? আমাদের মান অভিমান ক্ষোভে অনেক কিছু যন্ত্রণা হয়। আপনার সঙ্গে কে কে খারাপ ব্যবহার করেছে, আমার কে কে ভাত কাপড়ছে, আমার গাড়ি বাড়ি বেচতে হয়েছে, কজনের বেচতে হয়েছে রোজিনা ম্যাডাম, আমি যন্ত্রণা ভুলে যাব? খেতে পাইনি, আমি যখন হলফনামা জমা দিয়েছি রুদ্রনীল ঘোষের অ্যাকাউন্টে, একটাই বোধহয় 11,000 টাকা আর একটায় 56 টাকা পড়েছিল। আপনি জানতেন, আপনাদের মতো কয়েকজন সাংবাদিক বন্ধু তারা জানতেন, বাকিরা জানতো? কেউ খোঁজ নিয়েছেন আমার সঙ্গে এই কালচারাল মুভমেন্ট নিয়ে যে অরাজকতা চলছে তার বিরুদ্ধে লড়াইতে? কজন মানুষ সঙ্গে ছিলেন কনস্ট্যান্ট এই 5-6 বছরের যে বেশি লড়াইটা ছিল? আমি আরেকটা কথাও শেয়ার করব, আপনারা রুদ্রদার কাছে কয়েকজন থাকতেন, তারা বলতেন দিদি দাদাকে দিয়ে এত কড়া কড়া কথা বলাচ্ছেন, এরপর তো আমাদের উপরেই আক্রমণ হবে। মানে হয়েছে তো, হয়েছে হয়েছে হয়েছে। আমার সঙ্গে যারা থাকতেন, অন্তত মানে যাদের পেট চালানো আমার দায় এবং দায়িত্ব, যারা আমায় নির্ভর করে বাঁচেন, তাদের বাড়িতে 12 জন 14 জন করে পুলিশ পাঠিয়ে অত্যাচার করা হয়েছে। আমি বলেছি কোনোদিন? আপনি কথা তুললেন তাই। তারা আমাকে বলতেন যে আপনি তো বাইট নিয়ে চলে যাবেন আমি দাদা। কোনোদিন এই কথা জানিয়েছি? কোন মিডিয়াকে জানিয়েছি? আপনি আজ কথাটা তুললেন বলে বলছি। আমি বলছি রোজনা দেবী সব মনে আছে, আমাদের নিয়মগুলো একটুখানি জানতে হবে, আমাদের আর একটুখানি ধৈর্য। আমরা এই মুহূর্তে মানুষ, আমাদের আপনি কড়া কথা বললে তাদের উপর ইফেক্ট হতো। আপনি কিন্তু মানে আপনি যে সমস্ত মন্তব্য করতেন নেতা, তাই তো। আমাকে নির্ভর করে যারা আমার বাড়ির ছোট ছোট কাজ করে দেন, যারা আমার জামা কাপড়টা একটু দেখে দেন, যারা আমার চাল ডালটা এনে দেন, তাদের বাড়িতে পুলিশ চলে গিয়ে অত্যাচার করা হয়েছে। পুলিশ তো একটা সিস্টেম। আচ্ছা, যে পুলিশগুলো আমাদের মারতেন, কাল তাদের সঙ্গে কি পরিষ্কার নিদান দেওয়া হবে? যে যারা হিড় হিড় করে টেনে মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে প্রিজন ভ্যানে তুলতেন, তাদের সবাইকে কি বলা হবে? যে আপনারা চাকরি করবেন না আর? আমার মনে হয় যে একটু ভাববার দরকার। জানি আবেগ রয়েছে, যন্ত্রণা আছে, আমার নেই। আমি জানি না আমায় কারা কারা এক ঘরে করেছেন, কারা কারা কষ্ট দিয়েছেন। আমাদের ওপর যখন যন্ত্রণা আক্রমণ চলছে, কারা পাশে চুপ করে থেকেছেন, কারা আর বাড়িতে নেমন্তন্ন করতেন না। কোনো জায়গাতে যদি পাছে রুদ্রনীলের সঙ্গে ছবি উঠে যায়, তৃণমূল রেগে যাবে, তাই ওর সঙ্গে ছবি দেওয়া যাবে না, কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। যে চেয়ারটায় বসে আছি, এই চেয়ারটায় স্নান করে একা একা 5 বছর বসে থাকতাম। 365 দিন, কিন্তু 5 বছর কাজ করেছি 70 দিন, 72 দিন মাত্র 5 বছরে। আমার কষ্ট করে কেনা
বাড়ি গাড়ি বিক্রি হয়েছে, কেউ সাহায্য করেনি। আবার বলছি, কেউ মানে কেউ না। ভেবে নিন আপনি কেউ। বেরিয়ে গেছি। অজয় দেবগন তার সঙ্গে ময়দান করবার পর তার ওয়াইফ কাজলের সঙ্গে, কাজল দেবীর সঙ্গে সিনেমা করবার জন্য অফার দিচ্ছেন, ছেড়ে দিয়েছে। সালমান খান তাদের প্রোডাকশন হাউস থেকে অফার জানিয়েছিলেন, ছেড়ে দিয়েছে। খেতে পাচ্ছি না, 1 মিনিট, খেতে পাচ্ছি না। চলে যেতে পারতাম তো, সেখানে তো কোটি কোটি টাকা। যাইনি তো, আমার রোজগার নেই, যাই, আমি ভুলে যাব। কে আমায় অসম্মান করেছেন, ভারতীয় জনতা পার্টি নিয়ে নোংরা কথা বলেছে, আমায় খেতে দেয়নি, আমি ভুলে যাব। বাকিরা কভার করার আগেও তো ব্যান্ড ছিলেন আপনি, আপনাকে তো কভারও করা হয়নি। ময়দানে যে পরিমাণ আপনার যে ক্যারেক্টারটা ছিল সেটা তো সেইভাবে মিডিয়াগুলোকে ছাপতে দেওয়া হয়নি আমার হিন্দি সিনেমায় প্রশংসা, যেখানে অজয় দেবগন থেকে গজরাজ রাও, বনি কাপুর পরিচালকরা, ভারতবর্ষের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি আমার প্রশংসা করছে, ন্যাশনাল মিডিয়াগুলো নিউজ করছে, সেখানে বাংলায় আমার নামে কোনো খবর বেরোতো না, কোনো পুরস্কার অব্দি দিতে ভয় পেত চ্যানেলগুলো। আমি ভুলে যাব? আমাকে মানুষকে মনে করিয়ে দিতে হবে। তাদের বলবো যে আপনারা যে আমাকে এত ভালোবাসেন, আমার লড়াই, আমাদের লড়াই আপনারা যে মনে রেখেছেন, আমরা কৃতজ্ঞ। আমরা ভারতীয় জনতা পার্টির, আমি একজন খুব সাধারণ কার্যকর্তা, আমি কৃতজ্ঞ যে তৃণমূল, বাম, কংগ্রেসের ভুল বোঝানোতে আপনারা কান না দিয়ে, আপনারা চোখ আর অনুভব দিয়ে মিলিয়েছেন যে আপনাদের হয়ে লড়াই করছে কারা, প্রাণ দিচ্ছে কারা। 321 জন শুধু নয়, অন্তরে অন্তরেও প্রচুর কর্মী মারা গেছেন, আহত হয়েছেন, ঠ্যাং হাত পা ভেঙে দিয়েছেন, ভুলে যাব? আমার বাড়ি বিক্রি হয়ে যাবে যখন শুনে লোকে হাসছেন, কেন? তো বিজেপি তো নাকি প্রচুর টাকা দেয়, কোটি কোটি টাকা। ফালতু কথা বলার সময় পায়নি। বিজেপির হয়ে যারা খবর করে, রোজিনা দেবীর আপনারা কোটি কোটি টাকা পান, এই কথা শুনতে হয়নি? রুদ্রনুল বিজেপি জয়েন করেছে, তাদের কোটি কোটি টাকা দিচ্ছে, মিথ্যে কথা বলছে এরা, শুনতে হয়নি? চোখ ফেটে জল পড়ে গেছে, একা একা কেঁদেছি, কোনো জায়গায় বলেছি? তাই রুদ্রনীল ঘোষের হলফনামায় কদিন আগে ইলেকশনের আগে একটা অ্যাকাউন্টে 56 টাকা, ঠিক শুনছেন, একটায় বোধহয় 11,000 টাকা। আমি বা আমরা ভুলে যাব? আমি ধন্যবাদ যারা আমায় সতর্ক করার চেষ্টা করার কথা বলছেন, যারা সোশ্যাল মিডিয়ায় লিখছেন, আমি তাদের ধন্যবাদ। কিন্তু আবার বলি, কিছু কাজে তফাৎ রয়েছে, সেগুলো একটু আস্তে আস্তে বুঝতে পারবেন। আর একটা কথা বলে আমি আর কোনো কথা বলবো না। বেশ কিছু দুর্নীতিবাজ আছে যারা অত্যন্ত চতুর, তারা কোনো প্রমাণ রেখে যায়নি, কিন্তু তার আশপাশের কিছু লোক আছে যারা সেই প্রমাণগুলো জানে। সেই প্রমাণগুলো আপনাদের জন্যই আমার দরকার, আর কিছু বলবো না। কেন এত লোক হাততালি দিচ্ছে, প্রশংসা করছে, পাশে আসছে, তার জন্য জাস্ট 4টে লাইন বলে আমি শেষ করবো। রোজিনা, লড়াই আপনাদের মতো প্রচুর নিউজ পোর্টালের ছিল, প্রচুর সাংবাদিকদের ছিল যারা অন্যায়ের বিরুদ্ধে ছিলেন। আমি আপনাদের স্যালুট জানাবো। যারা কথাটা বলতে পেরেছেন, হাজার রকম ভাবে অপমানিত হয়ে, হাজার জায়গা থেকে, কাছের জায়গা থেকেও আঘাত পেয়েছেন, কাছের লোকেরা আমাকেও আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে। কারেক্ট। আজ যারা ফুল দিলে কাল দিতে গালি, আজ যারা ফুল দিলে শুভেচ্ছা, তোমরা কাল দিতে গালি। কাল যারা দূরে ছিলে, আজ কাছে এসে দাও হাততালি। মনে আছে, সব মনে আছে, আর কিছু বলবো না।